রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আলিম 2026 এবং 27 ব্যাচের সকল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের ইতিহাসের উপর আমি কিছু অনুধাবনমূলক প্রশ্ন পারাবো। সেগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং তোমাদের জন্য কোনো বন্ধু বান্ধব থেকে থাকে আলিম 26 এবং 27-এর, তাদেরকে তোমরা মেনশন দিয়ে দাও এবং ক্লাসটি শেয়ার করে দাও। তোমাদের জন্য কিন্তু অনেক চমক থাকছে। এবং কারা কারা আলিম 26 এবং কারা কারা আলিম 27 তারা একটু কমেন্টে জানাবে। এবং কে কোথা থেকে বলছো, কে কোন প্রতিষ্ঠান থেকে বলছো, একটু কমেন্টে জানিয়ে দাও দ্রুত। আজকে তোমাদের ইতিহাসের কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখাবো এবং সেখান থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো কে কোথা থেকে বলছো, আর ক্লাসটি শেয়ার করে শেয়ার ডান লিখে দিবে। ক্লাসটি শেয়ার করে শেয়ার ডান লিখে দিবে। ক্লাসটি শেয়ার করে শেয়ার ডান লিখে দিবে। কে কোথা থেকে বলছো একটু কমেন্টে জানাও। যারা ক্লাসে জয়েন করছো দয়া করে ক্লাসটি লাইভটি শেয়ার করে দিবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে জানিয়ে দিবে। আলিম 26 এবং 27 যারা রয়েছো, আলিম 26 এবং 27 যারা রয়েছো তারা কমেন্টে জানিয়ে দাও কে 26 এবং কে 27 এবং কে কোন প্রতিষ্ঠান থেকে বলছো। তোমাদের আজকে ইতিহাসের উপর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কিছু প্রশ্ন আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। যারা লাইভে জয়েন করছো ক্লাসটি শেয়ার করে দাও। যারা লাইভে জয়েন করছো দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও। বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ ক্লাস নিব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অল্প কিছুক্ষণ ক্লাস নিব, বেশিক্ষণ না। ক্লাসটি একটু শেয়ার করে দাও, ক্লাসটি একটু শেয়ার করে দাও দ্রুত। ইসলামের ইতিহাসের উপর তোমার যে মানবন্টনটা, এটা তোমরা সবাই জানো যে 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, মানে সংক্ষিপ্ত এমসিকিউ থাকবে। ওই এমসিকিউ প্রশ্নে তোমার উত্তর দিতে হবে, প্রতিটি উত্তরের জন্য 1 নাম্বার, এটা জানো। এবং সৃজনশীল প্রশ্ন থাকবে 70 মার্কের। সৃজনশীল থাকবে 70 মার্কে। এই 70 মার্ক তোমাকে অ্যান্সার করতে হবে। 70 মার্কের এই 70 মার্ক তোমাকে অ্যান্সার করতে হবে। ক বিভাগ থেকে 5টি, ক বিভাগ থেকে 5টি, খ বিভাগ থেকে 6টি ও প্রশ্ন সহ, ক বিভাগ থেকে 5টি এবং খ বিভাগ থেকে 6টি প্রশ্ন সহ, অর্থাৎ ক বিভাগ এবং খ বিভাগ দুটি ভাগ করে দেওয়া থাকবে। মোট 11টি সৃজনশীল। কয়টি থাকবে? মোট 11টি সৃজনশীল থাকবে। প্রতি বিভাগ থেকে কমপক্ষে 3টি করে মোট 60টি প্রশ্নের উত্তর, মানে প্রত্যেকটা বিভাগ থেকে তোমার মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। কমপক্ষে 3টি করে 60টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। আচ্ছা, এটা তো সহজ, এটা সবাই জানো। তো আজকে তোমাদের যে টপিকটা দেখাবো সেটা হলো যে আইয়ামে জাহিলিয়া। দেখো, আইয়ামে জাহিলিয়া বিষয়টা দেখো। অর্থাৎ আইয়ামে জাহিলিয়া বলতে বোঝায় এমন একটা যুগ যেটা অন্ধকার, অজ্ঞতা এবং বর্বরতার যুগ বলে কি ছিল, প্রচলিত ছিল। মানে আইয়ামে জাহিলিয়াকে বলা হতো অন্ধকার যুগ, বর্বরতার যুগ, অর্থাৎ কি বলে, নিরক্ষরতার যুগ। দেখো, মানে আইয়ামে জাহিলিয়ার মানুষ কি ছিল? নিরক্ষর ছিল। তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। তারা কি করত? তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল। তারা বিভিন্ন দেবদেবীর পূজায় উপাসনা করত। তারা বিভিন্ন রকম নেশাদ্রব্যে তারা লিপ্ত ছিল। তারা বিভিন্ন মানে ভ্রান্ত যে বিষয়গুলো সেগুলোর সাথে কি ছিল? সম্পৃক্ত ছিল। এবং আইয়ামে জাহিলিয়া যুগে মানুষদেরকে মানুষ মনে করা হতো না, নারীদেরকে হেয় করে চলা হতো, নারীদের মূল্য দিত না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের পূর্ববর্তী যে যুগ সেটাই হলো আইয়ামে জাহিলিয়া। আইয়াম দুটি শব্দ, আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ মূলত আইয়ামে জাহিলিয়া বলতে বর্বরতা, অজ্ঞতা, কুসংস্কার, অনেক কুসংস্কার ছিল। দেখো,
আইয়ামে জাহিলিয়াতের একটা কুসংস্কার দেখো, সেটা হলো যদি নারী অথবা কন্যা সন্তান কি জন্মগ্রহণ করত তাহলে তাকে অভিশাপ মনে করা হতো নারী, এবং তাকে জীবন্ত কবর দেয়া হতো। তাকে কি করা হতো? জীবন্ত কবর দেয়া হতো আইয়ামে জাহিলিয়ার যুগে। এটা ছিল একটা কুসংস্কার, ইগনোরেন্স। এবং এই আইয়ামে জাহিলিয়া যুগে তিনটা বিশেষ বস্তু ছিল। একটা ছিল মদ, যুদ্ধ ও নারী। তারা সব সময় এই তিনটা বিষয় নিয়ে ব্যস্ত থাকতো, এই তিনটা বিষয়। আরেকটা ছিল জুয়া। তারা সব সময় কি করতো? জুয়াতে ব্যস্ত থাকতো, মদে নিয়ে ব্যস্ত থাকতো, নারী নিয়ে ব্যস্ত থাকতো। এই জাহিলি যুগের সামাজিক অবস্থাটা ছিল এই ভিত্তিক। সামাজিক অবস্থাটা ছিল কি এই ভিত্তিক, যে মদ নিয়ে তারা সবসময় থাকবে, তারা নারী নিয়ে থাকবে, তারা জুয়ায় লিপ্ত থাকবে। এইটাই হলো জাহিলি যুগ বা ইগনোরেন্স বলা হয়। জাহিলি যুগের আরবের অবস্থা, এখানে আরবরা মূলত স্বাধীনচেতা ছিল, অর্থাৎ তারা কোনো কেন্দ্রীয় যে গোত্র ব্যবস্থা, সেই কেন্দ্রীয় গোত্র ব্যবস্থা ছিল না। ছোট ছোট গোত্র ছিল, যার নেতা ছিল, দল নেতা ছিল ওই গোত্রের প্রধান, যার দল নেতা ছিল কি ওই গোত্রের প্রধান। অর্থাৎ সেই গোত্র প্রধান কি করত? সেই দলকে পরিচালনা করত। এবং এই যে ছোট ছোট যে গোত্রগুলো ছিল, এগুলো কিন্তু একে অপরের মধ্যে সামান্য বিষয় নিয়ে যুদ্ধ বাজিয়ে দিত। সেই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতো 30 থেকে 40 বছর পর্যন্ত। যেমন বাসুসের একটা যুদ্ধ যেটা প্রাক আরবে হয়েছিল, সেইটা 40 বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল। সেই যুদ্ধটি হয়েছিল মাত্র একটি উষ্ট্রিকে বা উটকে কেন্দ্র করে, উট জখম নিয়ে সেই যুদ্ধটি হয়েছিল। এবং এই বাসুসের যুদ্ধ 40 বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল এবং 70,000 লোক এই যুদ্ধে হতাহত হয়েছে। তাহলে দেখো, একটা সামান্য বিষয় নিয়ে তাদের মধ্যে কি হতো? কলহ, বিদ্রোহ, যুদ্ধ লেগেই থাকতো। এবং জাহিলি যুগে আরবদের প্রধান খাদ্য ছিল খেজুর, উটের মাংস এবং পানীয় ছিল উটের দুগ্ধ। এবং তাদের জীবিকার যে প্রধান মূল, সেটা ছিল হলো যে লুটতরাজ। তাদের জীবিকার প্রধান বস্তু লুটতরাজ। অর্থাৎ যারা ছিল বেদুইন, মরুবাসী যাযাবর, তারা মরুবাসী যাযাবর তারা কি করতো? মেষ চড়াতো এবং ঘুরে বেড়াতো এবং কি করতো? লুটতরাজ করতো। এবং শহরে অধিবাসী যারা ছিল, তারা ব্যবসা বাণিজ্য করে চলতো, কিন্তু তাদের উভয়ের মধ্যে একটা সাদৃশ্য ছিল, একটা মিল ছিল। সেটা হলো কি? সাংস্কৃতিক আচার নিয়ম নীতি। এই সাংস্কৃতিক আচার ও নিয়ম রীতি ও রীতিনীতি যেটা, সেটা তাদের উভয়ের মধ্যে মিল ছিল। তারা উভয়ে স্বাধীনচেতা ছিল এবং অতিথি পরায়ণতা ছিল, উভয়ে অতিথি পরায়ণ ছিল। যদি আরবদের মধ্যে কোনো অতিথি আসতো, তাহলে তারা তাদেরকে কি করতো? খুব সম্ভাষণ করত, সাদরে তাদেরকে গ্রহণ করতো। এটা ছিল আরবদের একটা বৈশিষ্ট্য। জাহিলি যুগে আরবের অবস্থা ছিল মারাত্মক শোচনীয়, বর্বরতা, অন্ধকার যুগ। জাহিলি যুগে প্রায় 1700 যুদ্ধ সংগঠিত হয়। এই ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে কি 1700 যুদ্ধ তারা সংগঠিত করে ফেলেছে। সামাজিক অবস্থা, এই সামাজিক অবস্থায় তাদের কি ছিল? ওই যে বললাম, তাদের অনাচার, কোনো শৃঙ্খলা ছিল না, মানে বিশৃঙ্খল, অরাজকতাপূর্ণ একটা অবস্থা ছিল জাহিলি যুগে। যার কারণে সব সময় তাদের মধ্যে কি যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। তারা সামান্য বিষয় নিয়ে তারা যুদ্ধ করত, সামান্য বিষয় নিয়ে। এক গোত্রের মেষ বা ছাগল যদি অন্য গোত্রে যেত, সেই সামান্য একটি কারণে তারা কি করতো? যুদ্ধ বাজিয়ে দিত। এবং দুর্নীতি, ব্যভিচার, কুসংস্কার। জাহিলি যুগে কুসংস্কার, দুর্নীতি, ব্যভিচার, অর্থাৎ একজন মহিলাকে কয়েকজন পুরুষ বিবাহ করতে পারত, এইটা একটা প্রথা ছিল। এই পরবর্তী ইসলাম এসেই নারীকে কি করেছে? সম্মানীয় মর্যাদা দিয়েছে, নারীকে সম্মান দিয়েছে। কিন্তু ইসলাম পূর্ব যুগে নারীকে অবহেলা করা হতো, হেয় করা হতো। কন্যা সন্তান জন্মদান করলেই তাকে অভিশাপ মনে করে তাকে কি করা হতো? কবর দেওয়া হতো, জীবন্ত কবর দেওয়া হতো। দেখো, মরুবাসী বেদুইন ছিল এবং কি ছিল? শহরে অধিবাসী ছিল, কিন্তু তাদের আচার অনুষ্ঠান ও রীতিনীতি প্রায় একই রকম, কোনো পার্থক্য ছিল না। আচার অনুষ্ঠান, নিয়ম নীতিতে কি ছিল না? কোনো পার্থক্য ছিল না। রাজনৈতিক অবস্থা, ওই যে বললাম যে একটি গোত্রতান্ত্রিক ব্যবস্থা ছিল, বিভিন্ন গোত্র, তাদের যে দল নেতা ছিল, সেই দল নেতাগুলো কি করতো? গোত্রগুলো চালাতো। দল নেতাগুলো কি চালাতো? গোত্রগুলো। কোনো সংবিধান ছিল না, কোনো রাষ্ট্রীয় প্রধান ছিল না, এরকম বিচ্ছিন্ন ছিল। আচ্ছা, গোত্রীয় শাসন ব্যবস্থা। তাহলে পূর্ব আরব যুগে কি প্রচলিত ছিল? গোত্রীয় শাসন ব্যবস্থা। কি ছিল? গোত্রীয় শাসন ব্যবস্থা। আচ্ছা, এই ছিল রাজনৈতিক অবস্থা। জাহিলি যুগে কন্যা সন্তানের অবস্থা ছিল অত্যন্ত হৃদয় বিদারক। তাদেরকে কি করা হতো? অভিশাপ দেয়া হতো। যদি কোনো
পরিবার কন্যা সন্তান জন্মগ্রহণ করতো কোনো পরিবারে, তাহলে তারা কি করত, এই যে কন্যা সন্তান একদিন বড় হবে এবং তার বিয়ের জন্য তাকে কি করতে হবে, মোটা অঙ্কের যৌতুক প্রদান করতে হবে, মোটা অঙ্কের যৌতুক প্রদান করতে হবে। এই ভয়ে তারা কি করত, নারীদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া। এই ছিল জাহেলি যুগের কন্যা সন্তানদের অবস্থা। মূলত ইসলামের আবির্ভাবের পূর্বে আরব জাতির মধ্যে ধর্মীয় কুসংস্কার, সামাজিক অনাচার, রাজনৈতিক হানাহানি, বিপর্যস্ত অর্থনীতি, সমগ্র বিপর্যস্ত অর্থনীতি। দেখো, এই জাহেলি যুগে সুদ প্রথা প্রচলন ছিল। এই যারা ছিল তোমার কি বলে মনিব, যারা ছিল মনিব বলা হয়, তারা কি করত, তারা মোটা অঙ্কে সুদ দিত, মোটা অঙ্কে সুদ দিত। এবং সুদ গ্রহণ করার সময় যদি সুদ দাতা মানে সুদ গ্রহিতা সে যদি সুদ না দিতে পারত, মানে সুদ দাতা আর কি, যে সুদ দিবে সে যদি সুদ না দিতে পারত, তখন তার ভিটে মাটি, তার স্ত্রী, কন্যা সন্তান সবাইকে কি করত, নিয়ে যেত। এবং যদি তাও না পারতো তাহলে তাকে দাসে রূপান্তর করত। এবং জাহেলি যুগে দাস দাসীদের সাথে মানে মারাত্মক খারাপ ব্যবহার করা হতো, তাদেরকে মানুষই মনে করা হতো না, চরম লাঞ্ছনা তাদেরকে বয়ে বেড়াতে হতো। এই ছিল জাহেলি যুগের অবস্থা। পূর্ববর্তী জাহেলি যুগের দেখো, জাহেলি যুগের কোন যুগটাকে বলা হয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ববর্তী 1 শতাব্দী কালকে জাহেলি যুগ বলে গণ্য করেছেন ডক্টর নিকলসন। এবং কারো কারো মতে ঈসা আলাইহিস সালামের পর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্ব পর্যন্তই এই যুগটাকে বলা হয় জাহেলি যুগ। যারা ক্লাসে জয়েন করছো, ক্লাসটা শেয়ার করে দিবা। যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটা শেয়ার করে দিবা। কে কে আলিম 26 এবং কে কে আলিম 27 আছো একটু কমেন্টে জানাও এবং ক্লাসটি শেয়ার করে দাও। দেখো, জাহেলি যুগের দাস দাসীদের অবস্থা। দাস দাসীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, অসামাজিকভাবে তাদের আচরণ করা হতো, তাদেরকে অসামাজিকভাবে, তাদের নিজেদের কোনো কি ছিল না, স্বাধীনচেতা মনোভাব ছিল না, তাদের নিজেদের কোনো স্বাধীনচেতা মনোভাব ছিল না। এমনকি বিয়েতেও তাদের অধিকার ছিল না, বিয়েতেও তাদের কি ছিল না, অধিকার ছিল না। এই ছিল জাহেলি যুগের দাস দাসীদের অবস্থা। ইসলামী যুগে কয়েকজন সাংস্কৃতিক কবি ছিল, তারা বিখ্যাত সাংস্কৃতিক কবি ছিল। তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে শোকগাথা এবং লোক সাহিত্য এবং কি বলে বীরত্বপূর্ণ গাথা, ঐতিহাসিক, এগুলো নিয়ে তারা কি করত, কাব্য রচনা করত, সাংস্কৃতিক কাব্য রচনা করত। তাদের মধ্যে কয়েকজন সংস্কৃতি কর্মীর নাম, তারা বিখ্যাত সাংস্কৃতিক কর্মী ছিল। এদের মধ্যে ছিল ইমরুল কায়েস, তোহফা বিনতে আবদ, আনতারা বিন সাদ্দা, আমর বিন কুলসুম এবং হারেস, লাবিদ বিন রাবিআ, কাব বিন জুহাইর। এরা হলো উল্লেখযোগ্য। এরা কি ছিল, এরা উল্লেখযোগ্য। যারা ক্লাসে জয়েন করছো একটু ক্লাসটি শেয়ার করে দিবা। আচ্ছা, এই ছিল বিভিন্ন কবি। এবং সবচেয়ে যে আরবের শেক্সপিয়ার যাকে বলা হতো সে ছিল কি, ইমরুল কায়েস। তাকে বলা হতো আরবের শেক্সপিয়ার, কারণ তার শৈলীপনা, তার উপস্থাপনা, তার বাগ্মিতা মারাত্মক রকমের সুন্দর ছিল এবং চমৎকার ছিল, যার কারণে তাকে কি বলা হতো, আরবের শেক্সপিয়ার। আচ্ছা, তারপরে দেখো আইয়ামি জাহেলিয়াতের সময় ব্যক্তি, এটা তো বললাম। জাহেলি যুগের সুদ প্রথা অর্থাৎ ঋণ গ্রহণ করে, যে ঋণ, যাকে ঋণ দেয়া হচ্ছে তাকে কি করা হতো, একেবারে নিঃস্ব করে ফেলা হতো। ঋণ গ্রহীতার পক্ষ থেকে, ঋণ গ্রহীতা যে ঋণ দিচ্ছে, গ্রহণ করতেছে, তার পক্ষ থেকে কোনো প্রকার মনে করো যে অনুনয় বিনয় শোনা হতো না, তাকে সর্বশান্ত এবং সর্বহারা করে ছাড়তো যারা ঋণ দিত আর কি। এই ছিল জাহিলি যুগের মানে ঋণ অবস্থা। বাসুস যুদ্ধের ঘটনা, জাহিলি যুগে অন্যতম একটি ঘটনা, সেটা হলো বাসুস যুদ্ধ। এই বাসুস যুদ্ধটা সংঘটিত হয়েছিল বনু বকর ও তাগলিবের মধ্যে। যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটি শেয়ার করে দিবে। বনু বকর ও বনু তাগলিবের মধ্যে বাসুস যুদ্ধটি সংঘটিত হয়। এই যুদ্ধটি কিন্তু 40 বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল। তাহলে চিন্তা করো, সামান্য একটা বিষয় নিয়ে, অর্থাৎ একটা উটকে জখমের বিষয় নিয়ে তারা কি করেছিল, এই যুদ্ধ সংঘটিত করেছিল। সামান্য একটা উটের নিয়ে তারা 40 বছর পর্যন্ত এবং 70,000 লোক এই যুদ্ধে হতাহত হয়েছে। তাহলে এইটা আসতে পারে বাসুসের যুদ্ধ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বাসুস যুদ্ধ এটা অনেক ইম্পর্টেন্ট। আরবের সাংস্কৃতিক জীবনে ওকাজ মেলার গুরুত্ব দেখো। অ্যারাবিক ফ্র্যাঞ্চাইজ বলা হয় ওকাজ মেলাকে। ওকাজ একটা স্থানের নাম, যে স্থানে ওকাজ মেলা সংগঠিত হতো, তায়েফের মাঝামাঝি অবস্থানে ওকাজ নামক স্থানে ওকাজ মেলা সংগঠিত হতো। এবং ওকাজ মেলায় বিভিন্ন কবি এবং সাহিত্যিকরা তাদের যে বীরত্ব গাথা,
কবিতা তারা কি করত, উপস্থাপন করত। যেমন ধরো যে বীরত্ব গাথা নিয়ে তারা কি করত, কবিতা বলতো, এবং বিভিন্ন শোক গাথা নিয়ে তারা কি করত, কবিতা উপস্থাপন করত। এবং সেই উকাজ মেলায় যে সবচেয়ে বেশি সুন্দর এবং চমৎকার শৈলীপনার সহিত তার কবিতা উপস্থাপন করতে পারত, সে পুরস্কৃত হতো। এবং সে সময় এই গান বাজনা নৃত্য প্রভৃতি এগুলো ছিল। তাহলে এই উকাজ মেলাকে বলা হয় একাডেমিক ফ্র্যাঞ্চাইজ। একাডেমিক ফ্র্যাঞ্চাইজ। তাহলে উকাজ মেলাকে বলা হয় কি, একাডেমিক ফ্র্যাঞ্চাইজ। একটু কমেন্ট করো তো উকাজ মেলাকে কি বলা হয়। জাহিলি যুগের যে উকাজ মেলা ছিল সেই উকাজ মেলাকে কি বলা হয়, এই উকাজ মেলাকে কি বলা হয়। জাহিলি যুগের যে উকাজ মেলা ছিল এই উকাজ মেলাকে কি বলা হয়। এই উকাজ মেলাকে বলা হয় একাডেমিক ফ্র্যাঞ্চাইজ। অ্যারাবিক ফ্র্যাঞ্চাইজ, অ্যারাবিক ফ্র্যাঞ্চাইজ মানে একাডেমিক ফ্র্যাঞ্চাইজ। একাডেমিক ফ্র্যাঞ্চাইজ এটাকে বলা হয় একাডেমিক ফ্র্যাঞ্চাইজ অফ দ্য আরব। একাডেমিক অফ দ্য আরবস, একাডেমিক ফ্র্যাঞ্চাইজ অফ দ্য আরবস। এটা কে বলেছেন, অধ্যাপক একে হিট্রি, পিকে হিট্রি, অধ্যাপক পিকে হিট্রি। মদিনা সনদ, দেখো মদিনা সনদ অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা যে কোনো পরীক্ষায় আসতে পারে। মদিনা সনদটা কি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন মক্কার রাজনৈতিক অবস্থা খুবই শোচনীয় ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে যেহেতু শোচনীয় তাহলে এখানে এটাকে সংস্কার করা দরকার এবং এখান থেকে ইসলামের প্রচার প্রচারণা ভালোভাবে চালানো সম্ভব, কারণ এর পাশেই রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে মদিনার একটা সনদের দরকার, যেই সনদ অনুযায়ী মদিনায় বসবাসকারী যারা ছিল তাদের মধ্যে একটা সম্প্রীতি এবং সংহতি থাকবে, এবং যদি মদিনাকে কেউ আক্রমণ করে, বহির্শত্রু কোনো আক্রমণ করে, তাহলে তাদের আক্রমণকে প্রতিহত করার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ কাজ করবে। এর পিছনে মদিনা সনদ অনেক গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা রাখে, অনেক কার্যকরী ভূমিকা রাখে এবং এটা কিন্তু মুসলিমদের এবং অমুসলিমদের মাঝে একটা সম্প্রীতির বন্ধন রাখে। মদিনা সনদের অন্যতম বৈশিষ্ট্য ছিল যে যার ধর্ম তার ইচ্ছা মতো পালন করতে পারবে, যে যার ধর্ম কি করতে পারবে, ইচ্ছা মতো পালন করতে পারবে, অর্থাৎ তার নিজ ইচ্ছা মতো কি করতে পারবে, সে তার ধর্ম পালন করতে পারবে। এটা ছিল একটা অন্যতম বৈশিষ্ট্য। এখানে আরো বৈশিষ্ট্য ছিল, যদি কোনো বহির্শত্রু আক্রমণ করে তাহলে সম্মিলিতভাবে সবাই কি করবে, সেইটা প্রতিরোধ করবে। কিন্তু ইহুদিরা, মদিনায় বসবাসরত যে ইহুদি গোত্র ছিল, তারা এই চুক্তিটা কি করলো, ভঙ্গ করে ফেললো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করলো। মদিনা সনদ বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান। পূর্বে কোনো রাজা বা কোনো সম্রাট এই সনদ মানে এরকম কোনো সনদ করেনি যেটা মদিনা সনদের মতো ছিল। এইটাকে ম্যাগনা কার্টা বললেও অত্যুক্তি হবে না, ম্যাগনা কার্টাও বলা যায়। মদিনা সনদ মুসলমান অমুসলিমদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন করে। কি স্থাপন করে? সম্প্রীতি স্থাপন করে। এবং এটা একটা রক্তের ভিত্তির ভ্রাতৃত্বের বন্ধনে মদিনাবাসীদের মধ্যে রাজনৈতিক ভিত্তি স্থাপিত হয়। মদিনার যে রাজনৈতিক যে শোচনীয় অবস্থা ছিল সেইটার কিন্তু মানে কি হয়, গোড়াপত মানে রাজনৈতিক সমস্যার সমাধান হয় এবং এখান থেকেই ইসলামের যে একটা গোড়াপত্তন, ইসলামের যে একটা সূচনা, ইসলামের যে একটা প্রসার, সেটা কিন্তু এই মদিনা রাষ্ট্র থেকেই হয়, মদিনা রাষ্ট্র থেকেই হয়। মদিনা সনদের মাধ্যমে সর্বপ্রথম ইসলামী একটি রাষ্ট্রের গোড়াপত্তন ঘটে। একটি রাষ্ট্রের যে গোড়াপত্তন এটা কিন্তু মদিনা সনদের মাধ্যমেই ঘটে। তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা সনদ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা সনদ। জাহিলি যুগের তিনটি সামাজিক দিক ছিল। জাহিলি যুগের তিনটি সামাজিক দিক ছিল। দেখো, একটা ছিল যুদ্ধ, মদ এবং নারী। যুদ্ধ, মদ এবং নারী, এই যে এই তিনটি সামাজিক দিক, এইটা তারা তাদের মানে এইটা নিয়ে জাহিলি সমাজ গঠিত। এটা নিয়ে কি ছিল? জাহিলি সমাজ গঠিত। যুদ্ধ, মদ আর নারী ছিল জাহিলি যুগের মানুষের জীবনের অঙ্গ। মদ ও নর্তকী ছাড়া তাদের জীবন কল্পনাও করা যেত না। মদ ও নর্তকী ছাড়া কি হতো না, তাদের জীবন কল্পনাও করা যেত না। তারা ভ্রান্ত বিশ্বাসের মধ্যে সবসময় কি থাকতো, নিমজ্জিত থাকতো, ভ্রান্ত বিশ্বাসের মধ্যে নিমজ্জিত থাকতো। যারা ক্লাসটি করছো একটু ক্লাসটি শেয়ার করে দাও। এবং এই যে এই স্লাইডগুলো, এগুলো কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য বানিয়ে থাকি। এবং যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও, আলিম 26 এবং 27, তাদের জন্য আকর্ষণীয় অফার রয়েছে। এবং যদি পেইড ব্যাচে ভর্তি হও ইনশাল্লাহ তোমাদের জন্য সর্বোচ্চটা দিয়ে আমরা করব
যদি পেইড ব্যাচে তোমরা ভর্তি হতে চাও, আলিম 26 এবং 27 তোমাদের জন্য কিন্তু টার্গেট A+ কোর্স। এখানে ইংরেজি, বাংলা, আইসিটি, পৌরনীতি, ইকোনমিক্স সবকিছুই পড়ানো হবে। দেখো, জেনারেল সাবজেক্টগুলোর উপরেও পাবে ইন্টারেক্টিভ ক্লাস, উসুলুল হাদিস, কোরআন, ফিকা সবকিছু সহ 120টি লাইভ ক্লাস, 100 রেকর্ডেড ক্লাস, 20টি মডেল টেস্ট। ইনশাল্লাহ যারা ভর্তি হতে চাও, যারা আলিম 26 এবং 27 রয়েছে, যারা এই কোর্সে ভর্তি হতে চাও, তারা আমাদের পেজে এখনই নক করো। ইনশাল্লাহ আশা করি তোমরা ভালো একটা সার্ভিস পেতে যাচ্ছ। এই যে তোমাদের যে ক্লাসটা করালাম, এটা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল। পেইড ব্যাচে যারা রয়েছে তারা এটার পিডিএফ পেয়ে যাবে, এবং আমাদের ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড আছে। দেখো, আমাদের ক্লাসগুলো আমাদের যে ওয়েবসাইট রয়েছে, আমি দেখাই আমাদের ক্লাসগুলো। এডুকাটুম স্কুলের ওয়েবসাইটে আমাদের কোর্সগুলো, তুমি কিন্তু কোর্স করতে পারবে এখান থেকে। দেখো এখানে সবগুলো কোর্স দেখো, অথবা এখান থেকে ক্যাটাগরি নিতে পারো। ক্যাটাগরিতে তুমি এই যে দাখিল এন্ড আলিম, না সকল কোর্স দিছি, বা তুমি এইভাবেও দিতে পারো, এই যে এভাবেও দিতে পারো। এখানে ঢুকে যারা ভর্তি হতে চাও, জহিরুল ইসলাম, হ্যাঁ তুমি পেজে নক করো। যারা ভর্তি হতে চাও, এখানে দেখো, এখানে তুমি এখানে ঢুকবা, ঢুকার পরে এখানে একাডেমিক দেখো, দাখিল এবং আলিম, এখানে দেখো অ্যাডমিশন সবকিছুই আছে। এই যে আমাদের আলিম জিপিএ 5 ব্যাচ, এই যে আমাদের যে কোর্স, এই যে কোর্সের যারা টিচার আছে, ইনস্ট্রাক্টর আছে, তাদের নাম, এবং এখান থেকে তুমি এই যে কোর্সে 550 টাকা ছাড় চলছে, তুমি ভর্তি হতে পারবে। যারা এখনই ভর্তি হতে চাও, তারা পেজে নক দাও। ইনশাল্লাহ তোমাদেরকে কোর্স ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই ছিল তোমাদের কি কোর্সের ব্যাপারে। আর এইটা হলো তোমাদের ইসলামের ইতিহাস, যেটা বললাম যে যদি জাহিলি যুগ থেকে কোনো প্রশ্ন এসে থাকে, আমি যে স্লাইডটা তৈরি করেছি এইখান থেকেই, মানে প্রথম অধ্যায় থেকে এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। দেখো এখানে আমি প্রশ্নটা কিভাবে সাজিয়েছি। আইমে জাহিলিয়াতের পরিচয় আসতে পারে তোমার খ নাম্বারে। জাহিলি যুগের আরবের অবস্থা কি, এটা আসতে পারে, এবং উদ্দীপকের সাথে জাহিলি যুগের কোন অবস্থার মিল রয়েছে, এইটা আসতে পারে। এবং আয়ামে জাহিলিয়ার যে সামাজিক অবস্থা কেমন ছিল, এইটা কিন্তু তোমার উদ্দীপকে থাকতে পারে, যে উদ্দীপকের সাথে জাহিলি যুগের যে সামাজিক অবস্থা সেটার তুলনা কিভাবে, বা সেটার সদৃশ্যতা বা তুলে ধরো, এইটা থাকতে পারে। নারীদের অবস্থান, জাহিলি যুগে নারীরা কিরকম ছিল, সেই নারীদের অবস্থান এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তাহলে উদ্দীপকে কিন্তু এটাও থাকতে পারে যে নারীদের সাথে, উদ্দীপকের নারীর সাথে জাহিলি যুগের নারীদের অবস্থান মিল রয়েছে কিনা সেটা তুমি তুলে ধরো। তারপরে দেখো রাজনৈতিক অবস্থা। তোমরা যদি পেইড ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের পেজে নক দেবে, এবং যারা পেইড ব্যাচে ভর্তি হবে ইনশাল্লাহ এরকম ভাবে স্লাইড দিয়ে তোমাদেরকে প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা বিষয় ধরে ধরে পড়ানো হবে ইনশাল্লাহ। এবং তোমরা এই ক্লাসগুলো রেকর্ডেডও পেয়ে যাবা ওয়েবসাইটে। তাহলে এই দেখো, জাহিলি যুগের কন্যা সন্তানদের যে অবস্থা, এটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়, যে কন্যা সন্তানদের কিরকম অবস্থা ছিল, এটাও খ নাম্বারে বা উদ্দীপকে আসতে পারে। মোট কথা, এখানে জাহিলি যুগ থেকে যে প্রশ্ন আসবে সবকিছুই এখান থেকে আসতে পারে। জাহিলি যুগ থেকে কোনো প্রশ্ন হলে এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবে। বাসুর যুদ্ধের ঘটনা আসতে পারে, আরবের যে ওকাজ মেলা, একাডেমিক ফ্র্যাঞ্চাইজ বলা হয়, এটার গুরুত্ব এখান থেকে আসতে পারে। তারপরে আরো বিভিন্ন দেখো, জাহিলি যুগে 3টি সামাজিক যে বিষয়, জাহিলি যুগে জোর যার মুল্লুক তার নীতি, মানে জোর যার মুল্লুক তার, আমার ক্ষমতা আছে আমি দেখাবো, এই অবস্থা ছিল জাহিলি যুগে। মাতসান্নায় মানে কি জানো, বড় বড় মাছগুলো ছোট ছোট মাছগুলোকে গিলে খেয়ে ফেলে, এটা একটা মাতসান্না যুগ বলা হতো। যে বড় বড় যারা গোত্র প্রধান ছিল, তারা কি করতো, ছোট ছোট গোত্র প্রধানের উপর হস্তক্ষেপ করতো, তাদের উপর তারা ক্ষমতা দেখাতে চাইতো, এইটাই ছিল মাতসান্নায় টাইপের।
তারপরে দেখো এই যে জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো সব আমাদের স্লাইডে দেয়া। তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের পেজে নক দাও ইনশাল্লাহ দ্রুত, কারণ আমাদের ক্লাস কিন্তু অলরেডি চলমান। দেখো এখানে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, এখান থেকেও তোমরা নক দিতে পারো ইনশাল্লাহ। তো আজকে এখানে ক্লাস শেষ। যারা ভর্তি হবে এবং ভর্তি হতে চাও তারা আমাদের পেজে নক দাও ইনশাল্লাহ, তো আমরা তোমাদেরকে ভর্তি করে নেব। সবাইকে অশেষ শুকরিয়া, ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।